আজকে আমি আলোচনা করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত নতুন একটি ভয়ঙ্কর সিনেমার গল্প, যার নাম হলো। এই সিনেমাটি এক পরিবারের কাহিনী যারা একটি ঐতিহ্যবাহী ভেষজ পানীয় বা জামু তৈরির ব্যবসা করে। পরিবারের কর্তা নিজের ক্ষমতা ও উত্তরাধিকার ধরে রাখার লোভে শুধু পরিবারে ভাঙন ধরান না, বরং এমন এক ভয়ঙ্কর ঘটনার জন্ম দেন যা পুরো গ্রামকে আক্রান্ত করে ফেলে। চিরযৌবন ধরে রাখার এক পরীক্ষামূলক উদ্ভাবনী হয়ে ওঠে এক ভয়াবহ জম্বি মহামারীর সূচনা। চারিদিকে বিশৃঙ্খলা, আতঙ্ক আর মৃত্যু। যারা একসময় একে অপরের শত্রু ছিল, তাদের এখন বাঁচতে হলে একসঙ্গে লড়তে হবে। কিন্তু তারা কি পারবে আশ্রয়ের জায়গা খুঁজে পেতে, যখন হতাশার মধ্যে চারপাশে শুধুই ভয় আর আতঙ্ক? ঘটনাটি শুরু হয় এক ভেষজ পানীয় প্রস্তুতকারক কারখানায়, যেটার নাম ছিল ওয়ানি ওয়ারাস। সে সময় কারখানাতে পুরোদমে উৎপাদন চলছিল। এরপর দেখা যায় এক মেয়েকে, নাম নিংশি। সে কারখানায় তৈরি নতুন এক পণ্যের স্বাদ নিচ্ছিল, যাকে জামু বলা হয়। এরপর সে বাইরে বেরিয়ে আসে, কারণ পাশের বাড়িতে অনুষ্ঠান চলছে। সেখানে অতিথিদের জন্য সেই জামু নিয়ে যাচ্ছিল। এর মধ্যেই দেখা দেয় তার প্রেমিক রহমান, যে একজন পুলিশ। তাকে দেখে নিংশি বিরক্ত হয়, কারণ রহমান এখনো পর্যন্ত তাকে বিয়ে করার প্রস্তাব দেয়নি। সে শুধু কথা দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই করছে না। রহমান লজ্জিতভাবে বলে সে সময়ের অপেক্ষা করছিল, স্বীকার করে যে সে ভুল করেছে, প্রস্তুত ছিল না। আসলে রহমান তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আংটি দিয়ে প্রস্তাব করার পরিকল্পনা ছিল তার। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে ওঠে। সব রোমান্টিক আবহ নষ্ট হয়ে যায়। ফোনটা ছিল তার ঊর্ধ্বতন কর্মকর্তা কমান্ডার সাহেবের। তাকে তখনই থানায় যেতে বলা হয়। যাওয়ার আগে রহমান নিংশিকে আশ্বস্ত করে বলে, এখন তুমি আমার প্রথম অগ্রাধিকার। বিকালে বিউটি পার্লারের পর আমি ফিরব, প্রতিশ্রুতি দিচ্ছে। এই কথায় নিংশির মুখে একটু হাসি ফুটে ওঠে। আপাতত সে রহমানকে ক্ষমা করে দেয়। কিন্তু রহমান চলে যেতেই হঠাৎ এক গাড়ি পাগলের মতো বেপরোয়াভাবে ছুটে আসে অনুষ্ঠান স্থলের দিকে। গাড়িটি থামল কেবল তখনই যখন সেটি ধাক্কা মারল এক পার্ক করা গাড়িকে। পাকলুরা, যিনি গ্রামের প্রধান, তিনি প্রচণ্ড রেগে গেলেন, কারণ চালকটির বেপরোয়া আচরণ অনেক মানুষের প্রাণহানির কারণ হতে পারত। কিন্তু যখন গাড়ির দরজা খুলল, দেখা গেল ব্যক্তিটির আচরণ করছে খুবই অদ্ভুতভাবে। প্রথমে পাকলুরা ভাবলেন হয়তো লোকটা নেশা করেছে, কিন্তু হঠাৎ করেই লোকটি পাকলুরার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ভয়াবহভাবে কামড়াতে শুরু করে। চারপাশে ছড়িয়ে পড়ে এক আতঙ্ক। এখন আমরা ঘটনার 5 ঘন্টা আগের দৃশ্য দেখি। সে সময়ে ওয়ানি ওয়ারাস নামের ভেষজ কারখানায় তৈরি করছিল তাদের নতুন পণ্য, একটি বিশেষ জামু, যা এখনও বাজারে ছাড়েনি। কারখানার মালিক সাদিমিন নিজেই সিদ্ধান্ত নেন প্রথম পরীক্ষক হবেন, কারণ তিনি বিশ্বাস করেন এই পানীয় মানুষকে চিরযৌবন দিতে সক্ষম। আরেক বাক্স পাঠানোর কথা ছিল ইবুগ্রেস নামের এক মহিলার কাছে, যিনি থাকতেন জাকার্তায়। কিছুক্ষণ পরে ডেলিভারি কর্মী এসে পৌঁছায়। তাকে স্বাগত জানায় পাক ক্রিস এবং পার্টি, যারা কারখানার কর্মচারী। এদিকে বাড়ির ভেতরে দেখা যায় সাদিমিনের স্ত্রী কারিনা আর তার গৃহপরিচালিকা মবুস্কুমকে। এরপর দেখা যায় সাদিমিনের মেয়ে কেনেস, তার স্বামী রুদি এবং তাদের ছোট ছেলে রহমানকে। তারা আজ সাদিমিনের বাড়িতে আসছে একটি বিশেষ ব্যাপার আলোচনা করতে। রুদি গাড়িতে বসে স্ত্রীকে বলে, পরে কিন্তু কারিনার সঙ্গে খারাপ আচরণ করো না, ঠিক আছে? কারণ জানা যায় কেনেস আর কারিনার সম্পর্ক ভালো নয়। তাদের এই আগমন মূলত বাবার অনুমতি নেয়ার জন্য, কারণ তারা ওয়ানি ওয়ারাস কারখানাটি বিক্রি করতে চায়। ওদিকে সাদিমিন অবশেষে নতুন জামু এর বোতল খুলে সেটি পান করে দেখেন। কারিনা মুচকি হেসে বলে, সব কাজ শেষ হলে চলো না আমরা আবার হানিমুনে যাই। ফিরে এসে যদি আমরা 3 জন হয়ে যাই তাহলে কেমন হয়? কিছুক্ষণ পর রুদি ও তার পরিবার পৌঁছায়। কারিনা তাদের আন্তরিকভাবে স্বাগত জানায়, কিন্তু কেনেস তাকে উপেক্ষা করে, একবারের জন্যেও তাকায় না। কারিনা তখন ছোট্ট রাহেনকে কোলে নিয়ে বলে, তোর প্রিয় খাবার ভাজা মুরগি কিন্তু তৈরি করে রেখেছি। কিন্তু কেনেস সঙ্গে সঙ্গে বাধা দেয় আর বলে ও এখন সবে কাশি থেকে সেরে উঠেছে, ভাজাভুজি খেতে পারবে না। অন্যদিকে দেখা যায় সাদিমিনের ছেলে বামবাং ঘরে বসে গেম খেলছে। ভাতিজা রাহেনকে দেখে সে আনন্দে চিৎকার করে ওঠে। রাহেন কৌতূহল ভরে জিজ্ঞেস করে, আমাদের পরিবারের সবাই এত ঝগড়া করে কেন? বামবাং হেসে উত্তর দেয়, এগুলো বড়দের ঝামেলা, আমরা কিন্তু একদম পাকা টিম। এদিকে সাদিমিন বাথরুম থেকে বের হয়ে আয়নায় তাকিয়ে হতভম্ব হয়ে যায়।
তার মুখের কুচকানো দাগ অনেকটাই মিলিয়ে গেছে, আর চুলের সাদা অংশ বা পাকা চুলগুলো কালো হয়ে উঠেছে। কারিনা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। তার চোখের সামনে স্বামীর দেহে ঘটেছে এক অবিশ্বাস্য পরিবর্তন। সাদিমিন বিস্মিত হয়ে বলে, সবটাই ওই জামুর কারণে। দেখো তো শরীরে কি অসাধারণ পরিবর্তন। তারপর রসিক ভঙ্গিতে বলে, এমনকি আমার শক্তিও বেড়েছে। অর্থাৎ সে আনন্দে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়, যেন তার তারুণ্য ফিরে এসেছে। পরদিন সকালে যখন সাদিমিন ঘর থেকে বেরোলো, রুদি আর কেনেসও বিস্মিত হয়ে যায়। তারা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের বাবা এত সতেজ, তরুণ আর শক্তিশালী দেখাচ্ছে। সবকিছু ভেবে সাদিমিন সিদ্ধান্ত নেয় কারখানাটি বিক্রি করবে না। এই সিদ্ধান্তে বামবাং খুব হতাশ হয়, কারণ সে আশা করছিল বিক্রির টাকা ভাগ হয়ে যাবে। রেগে গিয়ে সে নিজের ঘরে ঢুকে যায়। সাদিমিন বলে, আমাদের কোম্পানিটাকে সবাই সবসময় তুচ্ছ করে, আমাদের কোনো উন্নতি নেই, আমাদের নাকি শুধু স্থানীয় মালের কারখানা। তাই বাধ্য হয়ে আমি বাইরের কোম্পানির প্রস্তাব নিয়েছিলাম, কিন্তু তাতেও তো কিছুই বদলালো না। আমাদের জামুর কোনো বিশেষত্ব ছিল না, কিন্তু এখন আমাদের কাছে আছে নতুন জামু, যা সবকিছু বদলে দিতে পারে। তার গলায় উত্তেজনার ঝংকার। এই জামুই আমার চুলের পাকা রং মুছে দিয়েছে, চোখে এখন আর চশমাও লাগে না। আমি এর নাম দিয়েছি আবাদি নানজায়া, অর্থাৎ চিরন্তন বিজয়। কারিনা মৃদু হেসে জিজ্ঞেস করে, জনাব সাদিমিন, আপনি তো বলেছিলেন অবসর নেবেন। সাদিমিন বলেন, অবসরটা একটু পিছিয়ে দিচ্ছি। এই জামু আমাকে আরও শক্তি দিয়েছে, এখনো অনেক কাজ বাকি। এ সময় কেনেস বলে ওঠে, আসলে আমি আর রুদি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি চেয়েছিলাম বিক্রির টাকাটা নিয়ে নিজের ব্যবসা শুরু করতে, যাতে আমি আর রায়হান নিজের পায়ে দাঁড়াতে পারি। তার কথার মাধ্যমে আমরা জানতে পারি কেনেসের স্বামী রুদি নাকি কারখানার এক কর্মচারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এ কথা শুনে সাদমিন গম্ভীর মুখে বলেন, তোমরা যদি ডিভোর্স করো তার প্রভাব সবচেয়ে বেশি পড়বে রায়হানের ওপর। তিনি আরও বলেন, তুমি কখনো নিজের যত্ন নিতে চাওনি, নিজের সৌন্দর্যের খেয়াল রাখনি। কেনেস কষ্ট পেয়ে বলে উঠল, মানে আপনি এখন সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছেন? সাদমিন কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কেনেস রেগে গিয়ে বলে উঠল, বাবা, আপনি জানেন কেন বামবাং এমন হয়েছে? কারণ আপনি সবসময় নিজের ইচ্ছা চাপিয়ে দেন সবার ওপর। আমার বিয়ের সময়ও আপনি আমাকে বাধ্য করেছিলেন আমারই এক বান্ধবী কারিনার সঙ্গে আপনার বিয়ে মেনে নিতে। কারিনা হতবাক হয়ে বলে উঠল, তুমি কেন সব দোষ আমার ঘাড়ে দিচ্ছ? আমি সত্যি তোমার বাবাকে ভালোবেসেছি। কেনেস হেসে বলে, ভালোবাসা না, তুমি আমার বাবার টাকাটাই চাও, আর কিছু না। তাদের এই তর্ক বিতর্কের মধ্যে কেউ খেয়াল করল না সাদিমিনের শরীরে শুরু হয়েছে ভয়ঙ্কর পরিবর্তন। তার মুখের রং বদলাচ্ছে, চোখের রক্তনালী ফুলে উঠেছে, কাশতে শুরু করে, আর তারপর মুখ দিয়ে বের হতে থাকে গাঢ় লাল রক্ত। সবাই চিৎকার করে ওঠে। রুদি দৌড়ে সাহায্য আনতে যায়। এ সময় কারিনা মপকে বলে, দ্রুত পার্দি আর আরসিকে ডাকো। সবাই ছোটাছুটি করছে, চারপাশে আতঙ্ক। ঠিক তখনই সাদিমিন হঠাৎ চোখ খুলে বসে পড়ে। তার মুখ বিকৃত, চোখ লাল, দাঁত রক্তে ভেজা, আর পরের মুহূর্তেই সে গর্জন করে ওঠে, কেননা সে এখন হয়ে গেছে এক ভয়ঙ্কর জম্বি। পার্দি দৌড়ে ঘরে ঢুকতেই সাদমিন হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তার ওপর। এক নিমিষেই সে পার্দির গলায় দাঁত বসিয়ে দেয়। রক্ত ছিটকে পড়ে চারিদিকে। এরপর যখন আরিস ছুটে আসে সাহায্য করতে, সাদমিন এবার তার ওপরেও ঝাঁপায়, কিন্তু আরিস সাহসের সঙ্গে প্রতিরোধ করে। সে পুরো শরীরের জোর দিয়ে সাদমিনকে ঠেলে ফেলে দেয় মেঝেতে। বামবাং এগিয়ে এসে সবাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই জম্বিরূপী সাদিমিনের চোখ পড়ে তার ওপর। বাবার রক্তমাখা চোখ তার দিকে তাকিয়ে থাকে, এমন দৃষ্টিতে যা মানুষের হয়। ভয়ে আতঙ্কিত হয়ে বামবাং হাতে ধরা ধনুকে ট্রিগার চেপে দেয়, আর মুহূর্তেই একটি তীর গিয়ে বিদ্ধ হয় সাদিমিনের কপালে। সবাই স্তব্ধ হয়ে যায়, তারপরে কান্নায় ভেঙে পড়ে। তারা বিশ্বাসই করতে পারছিল না বামবাং নিজের বাবাকে মেরে ফেলেছে। রুদি দ্রুত বলে ওঠে, আরিস, তুমি এখনই থানায় যাও, সাহায্য আনো। আরিস ছুটে যায়, কিন্তু কয়েক মুহূর্ত পরেই সে নিজের হাতে ব্যথা অনুভব করে। দেখে সেখানে কামড়ের দাগ, ঠিক যেমনটা সাদিমিনের শরীরে হয়েছিল আগে। অন্যদিকে গুরুতর আহত পার্দিকে পেছনের ঘরে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বামবাং প্রচণ্ড অপরাধবোধে ভুগতে থাকে। সে গাড়ির ভেতরে গিয়ে বসে কান্না শুরু করে, আর ভাবতে থাকে, বাবা কখনোই আমাকে মানুষ মনে করত না, সবসময় আমাকে তুচ্ছ করেছে। এই পুরনো গাড়িটা ছাড়া কিছুই দেয়নি, আর আজ আমি তাকেই মেরে ফেলেছি। কেনেস তাকে সান্ত্বনা দেয়,
এটা তোমার দোষ নয় বাম্মাং, এটা একটা দুর্ঘটনা। এদিকে রান্নাঘর থেকে মপ ছুটে আসে কারিনার কাছে। সে জানায় পার্দি অজ্ঞান হয়ে গেছে। তখনই তারা রান্নাঘর থেকে অদ্ভুত শব্দ পায়, জোরে কিছু ভাঙার শব্দ। দৌড়ে গিয়ে দেখে পার্দি ইতিমধ্যেই জম্বিতে পরিণত হয়েছে। তারা শান্ত করার চেষ্টা করে, কিন্তু পার্দি উল্টো এক দাসীকে ধরে ফেলে এবং নির্মমভাবে তার গলায় কামড় বসায়। গাড়ির ভেতর থেকে বাম্বাং আয়নায় সবকিছু দেখতে পায়। এক দাসী অন্য দাসীর ওপর ঝাঁপিয়ে পড়ছে। কেনেস ভয় পেয়ে গাড়ি থেকে নেমে দেখে কি হচ্ছে সব। হঠাৎ সেই জম্বি মহিলা তার দিকে ঝাঁপিয়ে পড়ে। বাম্বাং দ্রুত রিভার্স গিয়ার দেয় এবং পুরো শক্তিতে গাড়ি চালিয়ে দেয় সেই দিকে। জম্বিটিকে আঘাত করে 2 টুকরো করে ফেলে, কিন্তু ভয়াবহভাবে শরীরের নিচের অর্ধেকটা আলাদা হয়ে গেলেও ওই জম্বি এখনও বেঁচে আছে। ভয়াবহ দৃশ্য দেখে কারিনা ও বাকিরা দৌড়ে পালিয়ে যায়। বাম্বাং ও কেনেস ঘরে ফিরে আসে, কিন্তু দেখে বাকিরা সবাই উধাও। তারা খুঁজতে বেরোতেই হঠাৎ চারপাশে অসংখ্য জম্বি তাদের ঘিরে ফেলে। তারা দৌড়ে গাড়িতে উঠতে যায়, কিন্তু হঠাৎ দেখে সেই অর্ধেক দেহী জম্বি নারী ডিস থেকে বেরিয়ে আসছে। পা নেই, তবু হামাগুড়ি দিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। অনেক চেষ্টা করে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হয় তারা। অন্যদিকে আরিস যে কামড় খেয়েছিল, সে কারণে এখন সম্পূর্ণ জম্বিতে পরিণত হয়েছে সে। এজন্য গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর ধাক্কা দেয় এক গাড়িকে, যেটি ছিল সিনেমার প্রথম দৃশ্যে দেখা সেই দুর্ঘটনা। তারপর সে আক্রমণ শুরু করে পাকলুরা আর গ্রামবাসীর ওপর। এদিকে কারিনা ও বাকিরা একটি পিকআপ ভ্যান খুঁজে পায়। তারা সেটার ভেতরে লুকিয়ে থাকে। তখনই তারা দেখে পার্দি জম্বি হয়ে তাদের অনুসরণ করে এদিকেই ঘুরে বেড়াচ্ছে। সবাই নিঃশব্দে বসে থাকে, একটা শব্দ করতে চায় না কেউ। কিন্তু দুর্ভাগ্যবশত রুতির ফোন বেজে ওঠে। এক মুহূর্তেই জম্বি তাদের অবস্থান টের পেয়ে যায়, আর শুরু হয় তীব্র এক লড়াই। রক্ত, চিৎকার, লাথি, ঘুষির মাঝে হঠাৎই আকাশ কালো হয়ে আসে। বৃষ্টি শুরু হয়। অবিশ্বাস্য ব্যাপার হলো, বৃষ্টির ফোঁটা পড়তেই জম্বিগুলো হঠাৎ থেমে যায়। তার শরীর শক্ত হয়ে ওঠে, যেন পাথর হয়ে গেছে। সেই সুযোগে সবাই দ্রুত পালিয়ে যায়। তারপর কেনেস ফোনে রুদিকে জিজ্ঞেস করে, রুদি, আসলে কি হচ্ছে আমাদের সঙ্গে এগুলো? রুদি কেনেসকে বলে, এই বিষয়ে পরে কথা বলবো। এখন সবচেয়ে জরুরি হলো আমাদের একসঙ্গে থাকা। তাই ঠিক হলো পাকলুরার বাড়িতেই সবাই একত্র হবে। তারা যখন পাকলুরার বাড়ির পেছনের দরজার দিকে পৌঁছায়, কারিনা চমকে ওঠে। দেখে আরিস ইতিমধ্যেই ভিতরে ঢুকে সবাইকে নৃশংসভাবে হত্যা করেছে। ঠিক সেই সময়ে একটি জম্বি ঝাঁপিয়ে পড়ে এবং মবের গলায় কামড় বসায়। কারিনা তাকে বাঁচাতে ছুটে গেল। রুদি তাকে জোরে টেনে ধরে বলে, না, যেও না, এখন খুব দেরি হয়ে গেছে। চারপাশে তখন ইতিমধ্যেই অসংখ্য জম্বি জড়ো হয়ে পড়েছে। এদিকে কেনেস ও বাম্বাং সামনের দিক দিয়ে পৌঁছায়। তারা দেখে পুরো গ্রাম যেন নরকে পরিণত হয়েছে। কেনেস ফোনে রুদিকে জানায়, আমরা বাড়ির সামনে পৌঁছে গেছি। রুদি জবাব দেয়, আমি এখন বের হতে পারবো না, সামনে ভিড় জমে গেছে জম্বিদের। অধৈর্য হয়ে কেনেস গাড়ির হর্ন বাজিয়ে ফেলে, আর সেটাই হয়ে ওঠে তাদের সর্বনাশের কারণ। জম্বিরা একযোগে ঘুরে তাকায় এবং তীব্র গর্জনে তাদের দিকে ছুটে আসে। বাম্বাং দ্রুত গিয়ার বদলে গাড়ি পেছনে নিতে থাকে, কিন্তু রাস্তায় তখন বিশৃঙ্খলা। জম্বিরা এখন গ্রামের অন্যান্য মানুষকেও আক্রমণ করেছে। সব জম্বি একসময় এগিয়ে চলে গেল। রুতি বাইরে এসে দেখে বাবার গাড়ি, সাদিমেনের পুরনো গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। সে ভেতরে উঠতে যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে গাড়িটি মোড়চে পড়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। ঠিক তখনই জম্বি মব হাজির হয় আর 3 জনের দিকে ছুটে আসে। তারা প্রাণপণে দৌড়ায়। কারিনা ও ছোট্ট রায়হান ঢুকে পড়ে পাশের এক বাড়িতে। রুদি বাইরে দাঁড়িয়ে জম্বিটির সঙ্গে লড়াই শুরু করে। ভয়াবহ সংঘর্ষের পর অবশ্যই রুদি জম্বিটিকে মেরে ফেলে, কিন্তু নিজেও রক্তে ভেসে গেছে। সে বেঁচে গেলেও তার শরীরে রয়ে গেছে গভীর কামড়ের দাগ। এদিকে কেনেস আতঙ্কে কাঁদতে কাঁদতে বলে, এখন এই রাস্তা দিয়ে আর যাওয়া যাবে না। বাম্বাং বলে, অপেক্ষা করো, আমি ম্যাপে দেখি আরেকটা পথ। সে ফোনের দিক নির্দেশ দেখতে থাকে, কিন্তু হঠাৎ সামনে থেকে এক ট্রাক ছুটে আসে। মুহূর্তে ধাক্কা লেগে গাড়িটি উল্টে গিয়ে পড়ে ধান খেতে। ট্রাকের চালক, যাকে আমরা শামসুল বলে জানি, সে গাড়ি থামিয়ে তাদের সাহায্য করতে ছুটে আসে। শামসুল জানায় সে পাশের গ্রামের কিছু মানুষকে নিয়ে পাকলুহারের অনুষ্ঠানে যাচ্ছিল। ভাগ্যক্রমে বাম্বাং ও কেনেস গুরুতর আহত হয়নি।
কিন্তু তারা তাকিয়ে দেখে দূর থেকে অসংখ্য জম্বি তাদের দিকে এগিয়ে আসছে। শামসুল কিছু বুঝে ওঠার আগেই জম্বিরা তার গাড়ির যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। গ্রামবাসীরা চিৎকার করতে করতে মারা যায়, আর শামসুলও শেষমেশ একটা জম্বির হাতে কামড় খায়। বাম্বাং ও কেনেস প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়। এদিকে কারিনা পেছনের ঘরে যায় রুদির শরীর থেকে রক্ত পরিষ্কার করতে কাপড় খুঁজে আনতে। ঠিক তখনই সে দেখে রুদি নিজের হাতে এক গভীর ক্ষত চেপে ধরেছে। রুদি নিচু স্বরে বলে, কারিনা, আমি কামড় খেয়েছি। তার শরীর কাঁপতে শুরু করে আর চোখের পানি গড়িয়ে পড়ে। সে ছোট্ট রায়হানকে কোলে টেনে নেয়, নরম গলায় বলে, রায়হান, বাবার কথা শোনো। তুমি জানো তো, আমি আর তোমার মা প্রায়ই ঝগড়া করতাম, কিন্তু বাবা তোমার মাকে ভালোবাসে আর তোমাকেও ভালোবাসে। এখন থেকে তোমাকে মাকে রক্ষা করতে হবে, ঠিক আছে? তার কণ্ঠ কেঁপে ওঠে। রায়হান শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। কারিনা ও ছোট্ট রায়হান দৌড়ে রান্নাঘরে ঢোকে। পেছন থেকে রুদির দরজা ভেঙে ঢোকার চেষ্টা করতে গিয়ে অজান্তে পিছলে পড়ে যায় এবং শরীরে লোহার একটি রড গেঁথে যায়। অন্যদিকে রহমান, যিনি সেই সময় থানার দায়িত্বে ছিলেন, একদল দুষ্টু ছেলের কাছ থেকে কিছু পটকা উদ্ধার করছিলেন। ঠিক তখনই বাম্বাং ও কেনেস ক্লান্ত ও হাঁপাতে হাঁপাতে থানায় ঢোকে। তারা এতটাই বিপর্যস্ত যে স্পষ্ট করে কিছুই বলতে পারছিল না, শুধু হাঁপাতে হাঁপাতে বলে, বাইরে বাইরে ভয়ানক অবস্থা, দয়া করে যান, বাইরে দেখুন, সবাই পাগল হয়ে গেছে। রহমান ও তার সহকর্মীরা একে অপরের দিকে তাকায়, বিভ্রান্ত হয়ে পড়ে। এই সময়ে দরজায় আসে এক মহিলা। সে আর কেউ নয়, সে হলো নিংশি। প্রথমে কেনেস ও নিংশি দুজনে একে অপরকে দেখে ভয় পায়, কেননা দুজনেই ভাবতে থাকে হয়তো অপরজন ভাইরাসে সংক্রমিত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙে। আসলে সেই জায়গাটি ছিল নিংশিয়ের বাড়ি, যেটির পেছনের অংশ পুলিশরা অস্থায়ী ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। এদিকে পুলিশের দল বাইরে যায় পরিস্থিতি বোঝার জন্য। ঠিক তখনই জম্বিরা হুঙ্কার তুলে তাদের দিকে ছুটতে আসে। একজন পুলিশ আতঙ্কে টিয়ার গ্যাস ছোড়ে, কিন্তু তা কোনো কাজে আসে না। জম্বিরা বিন্দু মাত্র প্রভাবিত হয় না। নিংশি দ্রুত রহমানকে ফোন করে জানায়, রহমান, পাকলুরার বাড়িতে ভয়ানক দাঙ্গা চলছে, ওরা সবাই জম্বি হয়ে গেছে। ঠিক তখনই পাক কমান্ডার এসে হাজির হয়। তিনি বলেন, দরজা বন্ধ করো এখনই, সবাই ভেতরে যাও দ্রুত। সবাই তাড়াহুড়ো করে দরজার সামনে আলমারি ও চেয়ার ঠেসে দেয়। রহমান কমান্ডারকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু দেখে তার কাঁধে গভীর কামড়ের দাগ। কিছুক্ষণের মধ্যে কমান্ডার যন্ত্রণায় কাঁপতে কাঁপতে জম্বিতে রূপান্তরিত হয়। বাম্বাং চিৎকার করে বলে, রহমান, ওকে এখনই গুলি করো, নইলে সবাই শেষ। রহমান দ্বিধায় পড়ে যায়, কারণ কমান্ডার তার ঊর্ধ্বতন কর্মকর্তা। অবশেষে অধৈর্য হয়ে বাম্বাং রহমানের হাত থেকে পিস্তল ছিনিয়ে নেয় এবং গুলি করে বসে। রহমান ক্ষিপ্ত হয়ে ওঠে, তুমি কি করছো? উনি আমার কমান্ডার ছিলেন। কিন্তু সেই মুহূর্তে মৃতদেহ নড়ে ওঠে। কমান্ডার আবার উঠে দাঁড়ায় এবং এবার সরাসরি রহমানের ওপর ঝাঁপিয়ে পড়ে। ভয়াবহ লড়াই শুরু হয়। অবশ্যই তিনজনের যৌথ প্রচেষ্টায় তারা কমান্ডারকে থানার লকআপে বন্দি করতে সক্ষম হয়। এরপর বাম্বাং বলে, রহমান, এখনই পাশের থানায় খবর পাঠাও, সাহায্য দরকার। রহমান দ্রুত রেডিও কল দেয়। এই সময় কেনেস কোনায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার চোখে শুধু রায়হানের মুখ ভেসে উঠছে। সে কাপা গলায় বলে, আমার ছেলেটা, ও বেঁচে আছে তো? বাম্বাং তার কাঁধে হাত রেখে বলে, শান্ত হও, রায়হান বুদ্ধিমান ছেলে, আমি জানি ওর কিছু হবে না, ও নিজে নিজেই বেঁচে থাকতে পারবে। কিছুক্ষণ পর হঠাৎ ফোন বাজে, একটা অচেনা নম্বর। কেনেস দ্রুত রিসিভ করে। ওপাশ থেকে কারিনার কণ্ঠ শোনা যায়। সে নিংশিয়ের ফোন ব্যবহার করছে। কেনেস কাপা গলায় বলে, কারিনা, রায়হান কেমন আছে? ও বেঁচে আছে তো? কারিনা জবাব দেয়, হ্যাঁ, ও এখনো বেঁচে আছে। কিন্তু তার কণ্ঠ থেমে যায়। তারপর কান্না ভেজা গলায় বলে, রুদি জম্বি হয়ে গেছে। ঘরের মধ্যে নিস্তব্ধতা নেমে আসে। বাম্বাং সবাইকে শান্ত করে বলে, ভয় পেও না, সাহায্য শীঘ্রই পৌঁছাবে, তারপর আমরা ওদের নিতে যাব। ঠিক তখনই রহমান ওয়্যারলেসে বার্তা পায়, তার সহকর্মীরা ভেতরে ঢুকতে পারছে না, কারণ পুরো এলাকা দাঙ্গা ও জম্বি আক্রমণে ভরে গেছে। বাইরের গর্জন ও চিৎকার স্পষ্ট শোনা যায়। তারপরই ওয়্যারলেসের অপর প্রান্ত থেকে আসে ভয়ঙ্কর চিৎকার। পুলিশরা এখন জম্বিদের হাতে আক্রান্ত। গ্রামের জনগণ, তাদের প্রিয় পুলিশ, সকলেই একে একে জম্বিতে পরিণত হচ্ছে। রহমান ও বাম্বাং একটা মই টেনে নিয়ে আসে। বাইরের অবস্থা দেখার জন্য তারা ধীরে ধীরে ওপরের দিকে ওঠে। তারা দেখে দূরে থাকা উদ্ধার দল ইতিমধ্যে
অসহায়ভাবে ধ্বংস হয়ে গেছে আর তাদের তিনজনকে বাঁচানোর আর কোনো উপায় নেই। কেনেস ফোনে কারিনাকে জানায়, আমরা এখানে আটকে গেছি কারিনা, তুমি আমাদের নিতে আসতে পারবে না? কিছুক্ষণের নীরবতার পর দুজনেই নিজেদের পুরনো দিনের কথা মনে করতে থাকে। কেনেস হালকা হাসিতে বলে, তোমার বাবা কত দয়ালু ছিলেন। আমি এখনো মনে করি কলেজে যাওয়া আসায় তিনি নিজে ড্রাইভ করে আমাকে পৌঁছে দিতেন। আমার নিজের বাবা সাদমিন কখনো এমন করেননি। কথাগুলো বলার সময় তার চোখে পানি এসে যায়। সে নিচু গলায় বলে, তোমার বাবার মৃত্যুর দিন আমি যেতে পারিনি, তার জন্য আমি সত্যিই দুঃখিত। কারিনা গভীর শ্বাস নিয়ে বলে, আমি সাদিমিনকে ভালোবেসেছিলাম কেনেস, সত্যিই ভালোবেসেছিলাম। তোমার উচিত ছিল সেটা বোঝা। কেনেস মাথা নিচু করে বলে, আমি জানি বাবাও তোমাকে ভালোবাসতেন, কিন্তু জানো আমার সবচেয়ে কষ্ট হয়েছিল যখন তোমাকে হারালাম আমার সবচেয়ে প্রিয় বন্ধু হিসেবে। দুজনেই ফোনের দুই প্রান্তে নীরব হয়ে থাকে। তারপর কেনেস বলে, কারিনা, যদি আমার আর বামবাঙে কিছু হয়ে যায় তুমি প্রতিশ্রুতি দাও রায়ানকে নিয়ে এখান থেকে দূরে চলে যাবে। ও যেন এই দুঃস্বপ্নের মধ্যে না থাকে। এরই মধ্যে আসরের সময় হয়। দূরে কোনো এক মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে, মৃদু কিন্তু স্পষ্ট। সেই আহ্বানে সব জম্বি হঠাৎ একদিকে মুখ ঘুরিয়ে নেয়। বামবাং তাকিয়ে বলে, দেখো, ওরা শব্দের দিকে আকৃষ্ট হয়, মনে হয় শুধু আওয়াজেই সাড়া দেয়। মুহূর্তের মধ্যে শোনা যায় চিৎকার, মুয়াজ্জিনকে জম্বিরা ধরে ফেলেছে। রহমান কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর একটি মাত্র পটকা হাতে নেয় আর ভাবে, দেখি এটা সত্যি কিনা। সে দূরে একটা পটকা ছোড়ে, তাতেই জম্বিরা গর্জন তুলে সেই শব্দের দিকে ছুটে যায়। এই সময় রহমান তার এক সহকর্মীর মোটরসাইকেল দেখতে পায়, যা বাইরে রাখা ছিল। তার মনে একটি পরিকল্পনা আসে, এই মোটরসাইকেলে তারা এখান থেকে পালাবে। তিনজনে দ্রুত বুলেটপ্রুফ জ্যাকেট পরে এবং কিছু প্রয়োজনীয় অস্ত্র, লাঠি, বন্দুক, হাতুড়ি সব প্রস্তুত করে নেয়। রহমান আস্তে করে দরজা খোলে, একটা পটকা দূরে ছুঁড়ে মারে, যেন জম্বিরা বিভ্রান্ত হয়। পরিকল্পনাটি কাজে লাগে, সব জম্বি ছুটে যায় সেই শব্দের উৎসের দিকে। রাস্তাটা আপাতত নিরাপদ মনে হয়। তারা তিনজনের নিঃশব্দে বাইরে বেরিয়ে মোটরসাইকেলের দিকে এগোতে থাকে। কিন্তু ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে এক জম্বি বেরিয়ে আসে। রহমান বাধ্য হয়ে তাকে গুলি করে। এই সময় গুলির শব্দে আশেপাশের সব জম্বি হুঙ্কার তুলে তাদের দিকে ধেয়ে আসে। চোখের পলকে তারা তিন দিক থেকে ঘিরে ফেলে। চারপাশে শুধু গর্জন আর চিৎকার শোনা যায়। অন্যদিকে কারিনা বাড়িতে। রুদি অবশ্যই লোহার রড থেকে মুক্ত হতে সক্ষম হয়, কিন্তু শরীর ক্ষতবিক্ষত আর দুর্বল। তার সামান্য নড়াচড়ার শব্দ শুনে বাইরে জম্বিরা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা শুরু করে। দরজা ভয়ঙ্কর শব্দে কাঁপতে থাকে। পুনরায় দৃশ্য ফিরে আসে কেনেসদের দিকে। আকাশে তখন গর্জন উঠছে, বজ্রপাতের আওয়াজে চারিদিক কেঁপে ওঠে। সব জম্বি সেই আওয়াজের দিকেই মুখ ঘুরিয়ে ফেলে। তারা দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। তারপরে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টির ধারায় যেন তাদের ইন্দ্রিয়গুলো বিভ্রান্ত হয়ে যায়, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে কাঁপতে থাকে। রহমান, বামবাং আর কেনেস এই সুযোগে ধীরে ধীরে মোটর সাইকেলের দিকে এগিয়ে যায়। একই সময় কারিনা ও নিংশিও তাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। দুজনের নিংশের পুরনো মোটর বাইকটি চালু করার চেষ্টা করে। জং ধরা ইঞ্জিনে খড়খড় শব্দ তোলে, কিন্তু অবশেষে মোটরটি স্টার্ট হয়। তারা একে অপরের দিকে তাকিয়ে বলে, চলো এখান থেকে যত দ্রুত সম্ভব পালাই। আর সেই মুহূর্তে আকাশে একের পর এক বাজ পড়তে থাকে। বৃষ্টি থেমে যাওয়ার পর চারদিক নিস্তব্ধ হয়ে যায় কয়েক মুহূর্তের জন্য। কিন্তু হঠাৎ আবার সেই জম্বিদের দল ফিরে আসে আর সরাসরি আক্রমণ করে কেনেস ও তার সঙ্গীদের। কেনেস মোটরসাইকেল চালাতে পারছিল না, তাই সে দ্রুত সিদ্ধান্ত নেয় দৌড়ে পালাবে। অন্যদিকে বামবাং ও রহমান মাঠের দিক ঘুরে পুলিশ স্টেশনের পেছন দিক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। কেনেস দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে একটি পরিত্যক্ত ট্রাকের ভেতর। সে নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ বসে থাকে। ঠিক তখনই দেখে দূর থেকে কারিনা ও নিংশুকে। তারা ভিজে একাকার, হাতে ধরা মোটরসাইকেল ধাক্কা দিতে দিতে এগিয়ে আসছে। মোটরসাইকেলটি কোনোভাবে যেন স্টার্ট নিচ্ছিল না। বারবার চেষ্টা করছিল তারা, এবং ইঞ্জিনের কর্কশ শব্দে আশেপাশের জম্বিরা আবার জেগে উঠে গর্জন শুরু করে। পরিস্থিতি বুঝে কেনেস দ্রুত একটি পটকা জ্বালিয়ে দূরে ধান ক্ষেতের দিকে ছুড়ে মারে। বিস্ফোরণের শব্দে জম্বিরা বিভ্রান্ত হয়ে সেদিকে দৌড়াতে যায়। যখন চারপাশ কিছুটা শান্ত হয়, তখন কেনেস, কারিনা ও নিংশি চোখের পানি মুছে একত্র হয় আর বলে, আমরা এখনো বেঁচে আছি।
তারা একসঙ্গে ট্রাকের কেবিনে উঠে পড়ে। কেনেস ফোনে বাম্বাংকে জানায়, আমরা আসছি তোমাদের নিতে। কিন্তু ভাগ্য যেন তাদের সঙ্গে এক নির্মম খেলা খেলছিল। ট্রাকের ব্রেক হঠাৎ ফেল হয়ে যায়, ড্রাইভার নিয়ন্ত্রণ হারায়, আর ভারী ট্রাকটি সোজা গিয়ে পুলিশ স্টেশনের দেয়ালে আছড়ে পড়ে। ধোঁয়া, ধ্বংস আর চিৎকারে চারপাশ ভরে যায়। ভেতরে নিংসি ও রহমান অবশেষে একে অপরের মুখোমুখি হয়। এত রক্তপাত, এত আতঙ্কের মাঝেও তারা একে অপরকে বলে, আমি ভেবেছিলাম আর কখনো তোমাকে দেখতে পাবো না। তার ঠিক পরে পাক কমান্ডার হঠাৎ ঝাঁপিয়ে নিংসিকে কামড় দেয়। রহমান চিৎকার করে তাকে টানার চেষ্টা করে, কিন্তু মুহূর্তের মধ্যেই তিনিও আক্রান্ত হয়। দুজনেই ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। রহমানের শরীর ইতিমধ্যেই ক্ষতবিক্ষত, কিন্তু সে এক মুহূর্তের জন্য হাসে। পকেট থেকে একটি আংটি বের করে আর নিংসিকে বলে, আজ দুপুরে যা দিতে পারিনি এখন দিচ্ছি। সে নিংসির কাপা আঙুলে আংটিটি পরিয়ে দেয়। তারপর তারা একে অপরের দিকে শেষবারের মতো তাকায়। চোখের সামনে শেষ আলো নিভে যায়। বাইরে বাম্বাং বুঝতে পারে ট্রাকের জ্বালানি ট্যাঙ্ক থেকে পেট্রোল লিক হচ্ছে। সে চুপচাপ পকেট থেকে একটি পটকা বের করে। কেনেস অবাক হয়ে বলে, তুমি কি করছো বাম্বাং? সে শুধু হেসে বলে, কারো না কারো তো এটা শেষ করতে হবে। তারপর সে পটকায় আগুন জ্বালিয়ে ছুড়ে দেয় ট্রাকের দিকে। তারপর এক প্রচণ্ড বিস্ফোরণ, ট্রাকসহ পুরো পুলিশ স্টেশনটি আগুনে পড়ে যায়। অসংখ্য জম্বি ও সংক্রমিত দেহ মুহূর্তে ছাই হয়ে যায়। বিস্ফোরণের পর ধোঁয়া আর ছায়ের ভেতর দাঁড়িয়ে থাকে কেনেস ও কারিনা। কেনেসের হাত কাঁপছে। সে হাতটা মুখ থেকে সরাতে দেখা যায় তার কবজিতে কামড়ের দাগ। কারিনার মুখ ফ্যাকাশে হয়ে যায়। কেনেস নিঃশব্দে হেসে বলে, সময় এসেছে, আমি জানতাম এটা হবেই। সে ছোট্ট রায়হানকে কেটে নিয়ে বলে, মা হয়তো তোমার পাশে থাকবে না সোনা, কিন্তু কারিনা তোমার মায়ের মতোই তোমাকে আগলে রাখবে। তাকে নিজের মা বলে ডাকবে, ঠিক আছে? তারপর কারিনার দিকে তাকিয়ে বলে, ওকে তোমার নিজের সন্তানের মতো বড় করো, প্রতিশ্রুতি দাও। কারিনা কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়। কেনেস ধীরে ধীরে পিছিয়ে যায়। তার চোখে এখন দৃঢ়তা। সে আর পালাতে চায় না, বরং নিজের ভাগ্যকে মেনে নেয়। এই সময় জম্বিদের একদল দূরে দেখা যায়, হাতে থাকা শেষ পটকাটা জ্বালায়। বৃষ্টির ভেজা ধান ক্ষেতের মাঝখানে সে সেটি নিজের চারপাশে ফেলে দেয়। কিছুক্ষণ পরে এক প্রচণ্ড আলোর ঝলকানি, আর তারপর সবকিছু অন্ধকার। গল্পের একদম শেষে দেখা যায় গ্রেস, যিনি সাদিমিনের ব্যবসায়িক সহযোগী, আর তার সাথে দেখতে পাই তার স্বামী সন্তোষকে, যারা জাকার্তায় নিজেদের বাড়িতে বসে এক গ্লাস সেই জামও পান করছে। অর্থাৎ গল্প এখনো শেষ হয়নি।